আসসালামু আলাইকুম। সায়েন্স স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়নের ৬ষ্ঠ অধ্যায় থেকে স্থূল সংকেত ও আণবিক সংকেত কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখব। স্থূল সংকেত আর আণবিক সংকেত আসলে একই সাথে নির্ণয় করে ফেলা যায়। চলো আমরা একটি গাণিতিক সমস্যার সমাধানের মাধ্যমে সেটা দেখে ফেলি। এখানে বলা আছে 90 আণবিক ভর বিশিষ্ট যৌগে হাইড্রোজেন 2.2%, কার্বন 26.67% এবং অক্সিজেন 71.13%, অর্থাৎ তাদের শতকরা কতটুকুন আছে সেটা বলা আছে। আর শতকরা মান থেকে আমরা খুব সহজেই স্থূল সংকেত নির্ণয় করে ফেলতে পারি। আর স্থূল সংকেত জানা থাকলে আণবিক সংকেত নির্ণয়টাও খুব সহজ হয়ে যায়। তাহলে আমরা এখন কি করব, এখানে কি কি দেওয়া আছে একটু ঠান্ডা মাথায় দেখো। হাইড্রোজেন দেওয়া আছে 2.2%, কার্বনের পার্সেন্টেজ দেওয়া আছে এবং অক্সিজেনের পার্সেন্টেজ দেওয়া আছে। স্থূল সংকেত নির্ণয় করতে গেলে তোমাকে প্রথমেই যেটা করতে হবে স্টেপ নাম্বার 1। হ্যাঁ, স্থূল সংকেত নির্ণয় করতে গেলে তোমাকে প্রথমেই কি করতে হবে, প্রত্যেকটা শতকরার যে মানগুলা দেওয়া আছে তাদেরকে যার যার পারমাণবিক ভর অর্থাৎ নিজ নিজ পারমাণবিক ভর দিয়ে ভাগ দিতে হবে। এটা হচ্ছে 1 নম্বর কাজ। প্রথম কাজে তোমাকে কি করতে হবে, আমি বাংলায় লিখছি না, ভালো করে শুনে নাও। যে পার্সেন্টেজগুলো দেওয়া আছে তা যার জন্য দেওয়া তার পারমাণবিক ভর দিয়ে এই পার্সেন্টেজগুলোকে ভাগ দিতে হবে। তাহলে প্রথমেই কার্ডটা দেওয়া আছে, দেখো হাইড্রোজেনের বলা আছে, হাইড্রোজেনের কত দেওয়া আছে 2.2, আর হাইড্রোজেনের পারমাণবিক ভর আমরা জানি হচ্ছে 1, তাহলে আনসারটা আবার 2.2ই আসবে। তারপরে বলা আছে কার্বন, কার্বনের দেওয়া আছে হচ্ছে 26.67, আর কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, তাহলে আমরা এটাকে ভাগ দেব হচ্ছে 12 দিয়ে, আর আনসার আসবে হচ্ছে 2.2। ঠিক আছে, তারপর দেখো ফাইনালি বলা আছে হচ্ছে অক্সিজেন, আর অক্সিজেনের হচ্ছে দেওয়া আছে 71.13, আর অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। আমরা যদি এটাকে ডিভাইড করি তাহলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 4.45। তাহলে আমরা কি করলাম, স্টেপ 1-এ যার যার পার্সেন্টেজকে তার তার নিজ নিজ পারমাণবিক ভর দিয়ে ভাগ দিলাম। ঠিক আছে, স্টেপ 1 কমপ্লিট। তবে এখানে তোমাদেরকে আরেকটা কথা না বললেই নয়, অনেক সময় দেখা যায় যে আমাদের শতকরার যে পার্সেন্টেজগুলো যেগুলো দেওয়া থাকে, অনেক সময় এরকম বলা থাকে, যেমন ধরো এই যৌগটাই যদি বলা থাকতো যে একটি যৌগ যেটি কিনা হাইড্রোজেন, কার্বন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত, আর হাইড্রোজেনের পার্সেন্টেজ দেওয়া আছে আর কার্বনের দেওয়া আছে, কিন্তু অক্সিজেনেরটা দেওয়া নেই, তখন আমরা কি করতাম, তখন কিন্তু আমরা হাইড্রোজেন আর কার্বনের পার্সেন্টগুলো যোগ করে 100 থেকে বিয়োগ 100 থেকে বিয়োগ করে দিতাম, তাইলে কিন্তু আমরা অক্সিজেনেরটা পেয়ে যেতাম। এটা কিন্তু প্রায় সময় প্রশ্নে এই ধরনের কাজটা করে থাকে, তোমরা এটা খেয়াল করবে যে কি কি দিয়ে যৌগ গঠন হয়েছে সে যা বলেছে যেন সবগুলি মৌল এখানে উপস্থিত থাকে, নয়তো আমাদের কিন্তু আমরা পারফেক্টভাবে স্থূল সংকেত নির্ণয় করতে পারবো না। তাহলে স্টেপ 1-এ আমরা কি করলাম, যার যার যে পার্সেন্টেজ ছিল ওটাকে আমরা নিজ নিজ পারমাণবিক ভর দিয়ে ভাগ দিয়েছি। এবার আসো স্টেপ নাম্বার 2। স্টেপ নাম্বার 2-তে আমরা কি করব, যে এই যে ভাগফলগুলা বের হয়েছে সবচেয়ে ছোট ভাগফল দিয়ে ভাগফলগুলাকেই আবার ভাগ দিতে হবে। ঠিক আছে, আবার বলতেছি, এই যে ভাগফলগুলা বের হয়েছে তার মধ্যে সবচেয়ে ছোট ভাগফল যে আছে, যেমন ধরো 2.2, এটাই কিন্তু সবচেয়ে কম বা ছোট। এই 2.2 দিয়ে একবার এটাকে, একবার এটাকে, একবার এটাকে, অর্থাৎ 3বার 3টা ফলকে ভাগ দিতে হবে। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো আমি রেজাল্ট পাইছিও 2.2, আর এটাকে ভাগও দিতে হবে 2.2 দিয়ে, অর্থাৎ আমার রেজাল্ট আসবে ফাইনালি 1। আবার কার্বনের ক্ষেত্রে দেখো আমি পাইছিও 2.2, আর এটাকে ভাগও দিব 2.2 দিয়ে, তাহলে এটারও রেজাল্ট আসবে 1। আর ফাইনালি অক্সিজেনের ক্ষেত্রে আমি পাইছি হচ্ছে 4.45, এটাকে ভাগ দিতে হবে 2.2 দিয়ে। আবার বলতেছি কেন 2.2 দিয়ে ভাগ দিছি, কারণ এই 3টা ভাগফলের মধ্যে 2.2ই হচ্ছে সবচেয়ে ছোট মান, আর এটার নিয়ম হচ্ছে সবচেয়ে ছোট মান দিয়ে ভাগ দিতে হয়। ঠিক আছে, আর এটা যখন তুমি করবে, করার পরে তুমি দেখবে তোমার দশমিকে একটা রেজাল্ট আসছে 0.02। মনে রাখবে যে স্টেপ নাম্বার 2 এর মধ্যে কোনো ধরনের দশমিক রেজাল্ট আমরা অ্যালাউ করতে পারবো না। তুমি দেখো পয়েন্টের পরে 0, তার মানে কি এটা তুমি পূর্ণ সংখ্যা ধরতে পারো, এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 2 ধরে নিব। আর যদি এমন হইতো যে 2.5 টাচ করে ফেলেছে, তখন আমরা এটাকে পূর্ণ সংখ্যা 3 ধরে নিতাম। অর্থাৎ স্টেপ 2-তে প্রত্যেকটা রেজাল্ট আমার পূর্ণ সংখ্যা আসবে, কোনো ভগ্নাংশ আসা যাবে না। এখন আমরা কি করব, আমরা স্থূল সংকেত, আমাদের কাঙ্ক্ষিত স্থূল সংকেত পেয়ে গিয়েছি। তাহলে স্থূল সংকেত লেখার সময় আমরা কি করব, দেখো এই যে রেজাল্টগুলো পেয়েছি শুধু তাই লিখে দিব। হাইড্রোজেন পেয়েছি কয়টা, একটা, আর কার্বন পেয়েছি কয়টা, একটা, আর অক্সিজেন পেয়েছি 2টা।
দেখো আমরা যখন এই ধরনের যৌগগুলোকে সাজাই, অর্থাৎ কার্বন হাইড্রোজেনের উপস্থিতি যখন থাকে, সবসময় কার্বন আগে বসে, দেন হাইড্রোজেন। তাহলে কার্বন হচ্ছে একটা, তাই 1 দিতে হবে না। হাইড্রোজেনও একটা, 1 দিতে হবে না। আর অক্সিজেন কয়টা পেলাম? 2টা, তাহলে দিলাম 2। তাহলে আমার কাঙ্ক্ষিত স্থূল সংকেতটা হচ্ছে CHO2। আশা করি বুঝতে পেরেছ। এইবার আমাদেরকে কিন্তু দেখো এই এক এই এই কোশ্চেন থেকে আমাকে যদি এখন বলা হয় যে আণবিক সংকেত বের করো, তাহলে এখন আমরা কি করব? আণবিক সংকেত মানেই হচ্ছে, আগে তোমার আণবিক সংকেত কি সেটা মনে রাখো, একদম ভালো করে মনে রাখবে। আণবিক সংকেত নির্ণয় করতে বললেই আমার কি লাগবে? আণবিক সংকেত ইকুয়াল যে স্থূল সংকেত টু এন। ঠিক আছে? তাহলে প্রথম কি করতে হবে? দেখো এখানে একটা মানে স্থূল সংকেত তো অলরেডি আমরা নির্ণয় করে ফেলেছি, আর এখানে অতিরিক্ত বলে একটা এন বলে কিছু আছে। তাহলে এই এনটা মানে কি সেটা আমরা দেখব। ঠিক আছে? তাহলে প্রথমেই দেখো আমরা স্থূল সংকেত কিন্তু অলরেডি বের করে ফেলেছি। আণবিক সংকেত যদি বের করতে চাই, তার মানে কি আমার অর্ধেক পথ হাঁটা হয়ে গেছে। এখন বাকিটুকুন শুধু মান বসালেই হয়ে যাবে। তাহলে আমরা যখন আণবিক সংকেত নির্ণয় করতে চাবো, তাহলে আমাকে কি করতে হবে? এখানে যেহেতু এন মানে কি সেটা আমরা জানি না, তাহলে এনটা আসলে কি সেটা আমাকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এখানে এই এন মানেই হচ্ছে যৌগের আণবিক ভরকে স্থূল সংকেতের ভর দিয়ে ভাগ দিতে হবে। ঠিক আছে? স্থূল সংকেতের ভর দিয়ে ভাগ দিতে হবে। আবারও বলছি, যোগ এন মানেই হচ্ছে এই দুই ভরের রেশিও। ঠিক আছে? যৌগের আণবিক ভরকে আমরা কি করব? স্থূল সংকেতের ভর দিয়ে ডিভাইড করে দেব, যেটা হবে আনসার, সেটাই আমার এন এর মান। তাহলে একটু খেয়াল করে দেখো, আমার প্রশ্নে কিন্তু অলরেডি বলা ছিল যৌগের আণবিক ভর হচ্ছে 90, আর স্থূল সংকেতের ভর, এই যে স্থূল সংকেত তুমি পেয়েছো, তাহলে এটার ভর CHO2, তাহলে সি মানে হচ্ছে কার্বন, কার্বনের ভর হচ্ছে 12 প্লাস হাইড্রোজেন ভর হচ্ছে 1 প্লাস অক্সিজেন হচ্ছে 16, আছে কয়টা? 2টা, অর্থাৎ 16 ইন্টু 2। তুমি যদি এটাকে ক্যালকুলেট করো তাহলে তুমি রেজাল্ট পাবে হচ্ছে নিচে 45 দেন 90, অর্থাৎ 2। আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 2, অর্থাৎ এন এর মান পেয়েছি কত? 2। এখানে অনেক জরুরি একটা বিষয় হচ্ছে, অনেক সময় এরকম হয় আমাদের আণবিক ভর দেওয়া থাকে না, আণবিক ভরের পরিবর্তে আমাকে বাষ্প ঘনত্ব বলা হয়ে থাকে। সবসময় মনে রাখবে আণবিক ভরটা বাষ্প ঘনত্বের দ্বিগুণ, অর্থাৎ বাষ্প ঘনত্বের যে মানটা থাকবে তার সাথে তুমি 2 গুণ করে দিলেই আণবিক ভর পেয়ে যাবা এবং এই অঙ্কটা সহজে সলভ করতে পারবা। এখন দেখো এন এর মান আমরা কত পেয়েছি? 2 পেয়েছি। তাহলে আমার এখন অতএব আণবিক সংকেত সমান কি হবে? আমার আণবিক সংকেতটা কি দাঁড়াবে? দেখো আণবিক সংকেত মানেই কিন্তু আমরা এইমাত্র পড়লাম যে স্থূল সংকেত টু এন। তাহলে কি হবে? স্থূল সংকেত পেয়েছি কত? CHO2 দেন এন, আর এন এর মান মাত্র বের করেছি 2। তাহলে এন এর মান বসিয়ে দেই, CHO2 দেন 2, আর 2 দিয়ে ব্রেকেট উঠিয়ে দিলে প্রত্যেকটার সাথে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, প্রত্যেকটার সাথেই গুণ হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো? C2H2, 2:2 মানে কত হচ্ছে? 2 × 2 মানে হচ্ছে 4, তাহলে O4, C2H2O4। এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত আণবিক সংকেত। তাহলে আশা করি বুঝতে পেরেছো। একদম ফার্স্ট টু লাস্ট ভালো করে দেখবে। অনেক সময় শুধু স্থূল সংকেত নির্ণয় করতে বলে, তাহলে 50% কাজেই হয়ে যাবে। আবার অনেক সময় আমাকে আণবিক সংকেত নির্ণয় করতে বলে, আণবিক সংকেত নির্ণয় করতে হলে আমাকে অবশ্যই স্থূল সংকেত জানতে হবে। স্থূল সংকেত ছাড়া আমরা কিছুতেই আণবিক ভর নির্ণয় করতে পারবো না। সেজন্য আমি একসাথে দেখিয়ে দিলাম। যেটাই আসুক আশা করি তোমাদের জন্য আনসার করা খুবই ইজি হবে। ভালো থেকো। আল্লাহ হাফেজ।